শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরে আজকে যোগদানের জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি স্বর্ণালী সান্যাল। আগের পর্বে আপনারা নবনীতা দেবসেনের সীতা থেকে শুরুর প্রথম অংশ পৌরাণিকীর প্রথম গল্প মূল রামায়ণে শুনলেন সীতা ও ষণ্ডলঙ্কা থেকে ওনার উদ্ধারের এক অন্য স্বাদের বর্ণনা। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনব পৌরাণিকীর দ্বিতীয় গল্প রাজকুমারী কামবল্লী। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয় নন্দনে 1995 সালে। নবনীতা দেবসেনের লেখা আমাদের এইবার নিয়ে যাচ্ছে পুরাণের সেই প্রায় প্রথম নারী খলনায়িকা চরিত্রটির কাছে, শূর্পণখা। আজকের গল্পে এই শূর্পণখা আর শুধু অন্যের চোখে দেখা এক চরিত্র নন, তিনি নিজেই নিজের গল্প বলেন। তার কণ্ঠ, তার দেখা পৃথিবী আর তার না বলা না হওয়া কথাই আজ আমাদের পাঠের কেন্দ্রবিন্দু। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প নবনীতা দেবসেনের রাজকুমারী কামবল্লী। সীতা স্নানে গিয়েছিলেন। লক্ষণ ফল পাকুড় তুলে এনে ধুয়ে কেটে পদ্মপাতায় বেড়ে রাখবেন। সীতা এলেই তাঁরা দুপুরবেলা খেতে বসবেন। রামচন্দ্র তাঁর নীল কমলের মতো চোখ দুটিকে আকাশ ছোঁয়া ঘন বৃক্ষরাজির মাঝে মাঝে ঝলসে ওঠা সূর্যের দিকে নিবদ্ধ করে বেলা কত বোঝবার চেষ্টা করছিলেন। স্নানে গেলে সীতার সময়ের জ্ঞান থাকে না। তিনি জলে ভেসে বেড়ানো হাঁসেদের সঙ্গে সাঁতার কাটেন, জলের তলায় খেলে বেড়ানো মাছেদের সঙ্গে ঠাট্টা তামাশা করেন। বনের জীব জন্তু, গাছ গাছালি, মাছ ব্যাঙ সকলের সঙ্গেই তাঁর ভাব কিনা। আমিও ধরিত্রী মাতার সন্তান, ওরাও। সীতা ওদের ভাষা বুঝতে পারেন, গাছের ভাষা, ফুলের ভাষা, পাখির ভাষা, মাছের ভাষা। কিন্তু রাম তো সভ্য সুন্দর রাজপুরুষ, তিনি জানেন রাজসভার ভাষা। বনের ভাষা তিনি জানেন না, তার ভাই লক্ষণও জানেন না। সীতা না এলে খাওয়া হবে না, এদিকে দুই ভাইয়েরই জঠরাগ্নি জাগ্রত হয়েছে। লক্ষণের বদ অভ্যেস দাদা বৌদিকে আগে খেতে দিয়ে তারপরে নিজে খাবেন। অথচ এটা যদি বন না হয়ে অযোধ্যা হতো, তাহলে রাম লক্ষণকে বেড়ে দিয়ে সীতা খেতেন সবার শেষে। কিন্তু বনের নিয়ম আলাদা, এখানে রাজধানীর নিয়ম চলে না। রামচন্দ্র এখানে বানপ্রস্থে আছেন, তাঁরা না গৃহস্থ না সন্ন্যাসী। তরুণ তপস্বীর পোশাক তাঁদের, কিন্তু তেমন ঘোর তপস্যা কিছু করছেন না। সত্যি বলতে কি, মৃগয়া টিগয়াও করেন। হাতে ধনুর্বাণ আছে, রাক্ষস কক্ষসদের তাড়াতেও ধনুর্বাণ দরকার, বাঘসিংহীদের হাত থেকে রক্ষা পেতেও ধনুর্বাণ চাই। মাঝে মধ্যে মাংস খাবার ইচ্ছে হলেও তো তীর ধনুক লাগে। দণ্ডকরণ্য জায়গাটি বড় চমৎকার, ছায়াময় মায়াময় সবুজ, ফুলে ভরা, লতাকুঞ্জে ছাওয়া, পদ্ম ভরা হ্রদ আছে কত। গাছের মৌমাছির চাক থেকে মধু ঝরে ঝরে পড়ে, পাতায় করে ধরে নেবার অপেক্ষা। বনবাসী রামচন্দ্রের খাওয়া দাওয়া মন্দ হচ্ছে না, ফলও ফলে আছে বটে হরেক রকমের। যেমন স্বাদ তেমন গন্ধ তেমনি সুদৃশ্য। অযোধ্যার জীবনের চেয়ে এখানটা অনেক শান্তিপূর্ণ, অনেক নিশ্চিন্ত। রাজসভার কুটিলতা জটিলতা নেই, নগরের হট্টগোল নেই। লক্ষণ, সীতা, রামচন্দ্র সুখেই আছে। রাজ্যলোভ তাদের কারুরই ছিল না। লক্ষণ একটু অধৈর্য, একটু রগচটা, মাঝে মাঝে রাক্ষস ঠাক্ষস দৈত্যী দানবের সঙ্গে ঝগড়া করে বসেন। তাছাড়া বলতে নেই, কইকেয়ী মাতার ইচ্ছে তারা ভালোই। হঠাৎ রামচন্দ্রের চিন্তার স্রোতে ধাক্কা লাগলো।
তার সামনে এক অপরূপা সুন্দরী নারী এসে দাঁড়িয়েছেন। কোথা থেকে এমন চকিতে উদয় হলেন ইনি? কই, একে তো আসতে দেখিনি। কোন পথে এলেন? নাকি আমি এতই অন্যমনস্ক ছিলাম যে নজর করিনি? 13 বছর পার হয়ে গেছে, আর একটা বছর বাকি। তাই রামচন্দ্র অতীত ভবিষ্যৎ ভাবছিলেন। কিন্তু এই নারীর রূপের দিব্য বিভা যে কোনো ভাবনার 12টা বাজিয়ে দিতে পারে। এ নিশ্চয়ই কোনো অপ্সরা স্বর্গ থেকে নেমে এসেছে রাম লক্ষ্মণের তপস্যা ভঙ্গ করতে। ভারী তো তপস্যা, তার আবার ভাঙাভাঙিটি কি আছে? ইন্দ্রের সবটাতেই বাড়াবাড়ি। তিনি কি জানেন না যে রামচন্দ্র বিষ্ণুর অবতার? তার ইন্দ্রের সিংহাসনে ডিমোটেড হওয়ার কোনো বাসনাই নেই। অকস্মাৎ স্বর্গ থেকে হুড় পড়িয়ে অপ্সরী পাঠিয়ে দিলেই হলো। একটা সময় অসময় নেই। এই ঠিক দুপুরবেলা খালি পেটে সীতার জন্য অপেক্ষা করছেন, এমন সময় হঠাৎ সুপথ থেকে বিচ্যুত করে কুপথে ফুসলিয়ে নিয়ে যাবার জন্য হঠাৎ সেই সুন্দরী বললেন, হে শ্যামল শোভন, মহিরুহের মতো সতেজ, বসন্ত ঋতুর মতো উজ্জ্বল মুখশ্রী, বজ্রের মতো শক্তিমান পূর্ণ দেহের অধিকারী শ্রীরামচন্দ্র, হে রাজীব লোচন দীর্ঘবাহু, যেহেতু মাটিতে আপনার ছায়া পড়ছে, আপনি যেহেতু মেঝে স্পর্শ করে বসে আছেন, সেহেতুই শুধু বোঝা যাচ্ছে যে আপনি দেবতা নন, মরমানব মাত্র। কিন্তু আপনার এই দেব দুর্লভ রূপের তুলনা পৃথিবীতে আপনি কেবল একা আমারই মধ্যে পাবেন। আপনার সঙ্গে মিলন পরিকল্পনা করেই আমার জন্ম দেওয়া হয়েছিল, তাই আপনাকে দর্শন মাত্র আমি স্বামী রূপে গ্রহণ করেছি। হে রাম, আপনার প্রেমে আমি জড়। আমাকে গ্রহণ করে দয়া করে ধন্য করুন। আমি অনন্য পূর্বা কুমারী কন্যা। রামচন্দ্র দেখলেন যেন আকাশ থেকে খসে পড়া একটা স্থির বিদ্যুৎ লতার মতো স্বর্ণবর্ণা একটি তন্বী তরুণী তার পদ্মফুলের মতো আনন থেকে সরলতা এবং মাধুরীর দিব্য বিভা বিচ্ছরিত হচ্ছে চন্দ্রকিরণের মতো। ময়না পাখির চোখের মতো টানা টানা দুটি চোখে তার শানিত তরবারির মতো ধার। ময়ূরের মতো গর্বিত ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে, তার কথা যেন মধু ঝরে পড়ছে আর সুরভি ছড়িয়ে পড়ছে। উজ্জ্বল, ঠিক যেন স্বর্গের আলোক লতার মতো। কল্পতরুর মতো পুরুষের ইচ্ছা পূরণের আধার তার সর্বশরীর। বনবাসী শ্রীরামচন্দ্রের দেহে গোপন রোমাঞ্চ হল। তিনি সহসা কাম শিহরিত হলেন। এত রূপ, এত আকর্ষণ, এ কি নশ্বর শরীরে সম্ভব? রামচন্দ্র বললেন, হে কন্যা, তুমি কে? তোমার নাম কি? তোমাকে দেবলোকবাসিনী বলে মনে হয়। তোমার পরিচয় কি? এই ঘোর অরণ্যে তোমার মতো রূপবতী তরুণী একা একা কেমন করে এসে পড়তে পারে? তরুণী উত্তর দিলেন, আমি কামবল্লী, ব্রহ্মার প্রপৌত্রী, বিশ্রবার কন্যা, লঙ্কাপতি রাবণ, ধনপতি কুবের, মহাবলী কুম্ভকর্ণ, মহাজ্ঞানী বিভীষণ, এরা সবাই আমার দাদা হন। আমি প্রভাবশালিনী, স্বচ্ছন্দগামিনী, আত্মপ্রতিষ্ঠিত, স্বাধীনা। আমার দীর্ঘ তপস্যালব্ধ বলের ফলে আমি যেমন চিরযৌবনা, তেমনি আমি অজেয়া। আমি সর্বত্রই একাকিনী বিচরণ করতে পারি, কেননা স্বেচ্ছায় দুর্বল না হলে দেব, দানব, যক্ষ, রক্ষ, মানুষ বা পশু কেউই আমার বল হরণ করতে পারে না। কায় ও মনোবাক্যেই আমি কুমারী, সেখানেই আমার শক্তির মূল। কামবল্লীর মধুর বাক্য ও মধুরতর রূপে বিমুগ্ধ রাম বললেন, কিন্তু রাক্ষসীরা রূপহীনা হয়,
তুমি রাক্ষসী হয়ে এত রূপ কি করে পেলে? তাছাড়া স্ত্রীলোকের দেহে তো বল এবং রূপ একত্রে থাকে না। বলবতী হলে সে করাল দর্শনা হবে, নতুবা মোহিনী। কামবল্লী জলস্থলে রোমাঞ্চ তুলে মৃদু হেসে বললেন, হে দিব্যকান্তি মহাবল রামচন্দ্র, আমার তপস্যার ফলে আমার এই দিব্যশ্রী এবং এই অলৌকিক বল প্রাপ্তি ঘটেছে। শুধু আপনাকে লাভ করার আশাতেই আমার তপস্যা। স্বামী, এতদিনে আপনি এসেছেন, আমার বিলম্ব আর মোটে সইছে না প্রভু। আপনার দীর্ঘ বাহুতে আমাকে গ্রহণ করে ওই বলিষ্ঠ উরুতে আমাকে বসিয়ে ধন্য করুন। তীব্র কাম জ্বরে আমি পীড়িতা। শুনে একটু বিচলিত সুরে শ্রীরামচন্দ্র বললেন, হে কন্যা, আমি মানুষ মাত্র, তুমি দেবতাদেরও কাঙ্ক্ষিতা, কিন্তু তোমাকে আমি গ্রহণ করি কি উপায়? আমি সৎ চরিত্র পুরুষ, বিবাহ না করে কোনো নারীকে যে আমি অঙ্কুশায়িনী করতে পারি না। কামবল্লী বললেন, ও এই, আমিও তো সতী নারী, আমিও কি আপনাকে বিয়ে না করে যার রূপে চেয়েছি? এই যে শত যোজন গন্ধা পারিজাত কুসুমের মাল্য দুটি আমার হাতে কেন আছে? গান্ধর্ব বিবাহ করে আমরা এখানেই মিলিত হব। রামচন্দ্র মালা বদল করে বিয়ের কথাটি 2 মিনিট চিন্তা করে বললেন, কিন্তু তা কি করে হয়? তুমি ব্রহ্মার নাতনি ব্রাহ্মণী, আমি সূর্যবংশীয় ক্ষত্রিয় পুরুষ। স্ত্রীরত্ন দুষ্কলাদপি বটে, কিন্তু ব্রাহ্মণী বিবাহ ঠিক নয়। ক্ষত্রিয় হয়ে এ কর্ম আমি পারি না। আকুল স্বরে তরুণী জবাব দেন, কিন্তু আমার জননী তো রাজকন্যা এবং ভাইরা তো ক্ষাত্র ধর্ম পালন করেন, তারাও রাজা। এই ক্ষেত্রে আপনার বাধা কিসের? আমি তো নিজেকে ব্রাহ্মণী বলে জানি না, আমি তো মৃগয়া করি, আমি ক্ষত্রিয়াই। আসুন যুবরাজ। শ্রীরামচন্দ্র তরুণী রাক্ষসীর বাক চাতুর্যে আরও মোহিত হয়ে পড়লেন। তার সাহচর্য শ্রীরামকে বনের মধ্যে যেন রাজসভার নাগরিক আবহাওয়া স্মরণ করিয়ে দিল। কিন্তু সংযম পালনে অভ্যস্ত চতুর এবং চতুর্বর্গজ্ঞানী শ্রীরামচন্দ্র বললেন, কিন্তু রাক্ষসদের সঙ্গে আমাদের শিক্ষা দীক্ষা হাব ভাব রুচি টুচি কিছুই তো মেলে না। রাক্ষসরা নরমাংসভুক, তারা চণ্ড স্বভাব। শূর্পণখা তাড়াতাড়ি উত্তর দিলেন, কিন্তু আমি তো বহুকালই তাদের আশ্রয় ত্যাগ করেছি, তাদের সাহচর্য এড়িয়ে চলেছি, তবেই তো তপস্যা করা সম্ভব হয়েছে। এই রূপ, এই জ্যোতি এ কি এমনি এমনি লাভ করেছি? কেবল বিভীষণের মতো ধর্মপ্রাণ শুচিস্বভাব রাক্ষসদের সঙ্গেই আমার যোগাযোগ। হে রামচন্দ্র, বৃথা ভাবনা করে সময় নষ্ট করবেন না, আমাকে কোলে নিন শিগগির। অগত্যা রামচন্দ্র বললেন, নশ্বর মানুষ হয়ে আমি কোন সাহসে নরভুক রাক্ষসীকে বিয়ে করি? রাগ হলে, দাম্পত্য কলহ হলে তুমি তো আমাকে চিবিয়েই খেয়ে ফেলবে ঘাড় মোটকে। তখন তার মুক্তোর মালার মতো দাঁতে বিদ্যুতের মতো হাসির ঝিলিক দিয়ে সুন্দরী শূর্পণখা বললেন, এই দন্তরুচি কৌমুদী কি কাঁচা মাংস চিবানোর উপযুক্ত বলে মনে হচ্ছে? এই পেলব পদ্ম মৃণালের মতো বাহু কি আপনার ঘাড় মটকাতে পারে? রামচন্দ্র মাথা নেড়ে বললেন, কি জানি বাবা, তোমরা রাক্ষসী, ইচ্ছারূপিণী, ইচ্ছা করলেই মূলোর মতো দাঁত, কুলোর মতো নখ, আগুনের মতো চোখ বের করে সিংহের মতো গর্জন করে আমাকে মুহূর্তেই মাংসপিণ্ডে পরিণত করতে পারো। আমি নশ্বর মানুষ, বনবাসী ব্রহ্মচারী, আমি কি তোমার দৈব বলের সঙ্গে এঁটে উঠতে পারবো? তারপর ধরো, যদি বিয়ের খবর পেয়ে তোমার মহাবলী রাক্ষস দাদারা তেড়ে আসেন, ওরে বাবা! অস্থির কামবল্লী বললেন, হে রামচন্দ্র, ওরে বাবা বাক্যাংশ আপনার মুখে মানায় না। তাছাড়া ওই জন্যই তো তাড়া দিচ্ছি, চটপট বিয়েটা সেরে ফেললে আর ভয় নেই
দাদারা চাইবেন না তাদের বোন বিধবা হোক। শ্রীরামচন্দ্র বললেন, তার চেয়ে বরং তাদেরই ডেকে আনো, তারা তোমাকে আমার হাতে ধর্মমতে সম্প্রদান করুন। কামবল্লী বললেন, হায় রাম, হায় রাম, আপনি কেন বুঝতে পারছেন না? আমার দাদারা কদাচ স্বেচ্ছায় আমাকে আপনার হাতে সম্প্রদান করবেন না, কিন্তু একবার বিবাহ হয়ে গেলে আমার জীবনে তারা কোনো অনিষ্টও ঘটাবেন না। এই বিবাহে আপনি রাক্ষসকুলের জামাই হয়ে নিশ্চিন্তে রাজত্ব করতে পারবেন। রাবণের ভয়ে স্বর্গের দেবতারাও কাঁপেন। তারাই আমার দাদার প্রাসাদ ঝাঁটপাট দেন, বাগান করেন, পাকশালে রান্না করে দেন। রাবণের দাসী দেবতারাই। হে রাম, আসুন পূর্ণ কর্মটা সেরে ফেলি। রাম বললেন, কিন্তু কেউ সম্প্রদান না করলে এভাবে গন্ধর্ব মতে এটা কি ঠিক গ্রাহ্য হবে অযোধ্যা নগরীতে? তখন কামবল্লী বললেন, হে রামচন্দ্র, আমি তো অবলা পুরুষ শাসিতা তুচ্ছ মানুষই নই। আমি সবলা স্বাধীনা মুক্ত রমণী। অন্যে আমাকে সম্প্রদান করবে কেন? আমি নিজেই নিজের অধিকারিণী। আসুন, এই পারিজাত কুসুম আমার দাদা কুবেরের বাগান ছাড়া ফোটে না, এর সুগন্ধ 3 ভুবনে ছড়িয়ে পড়ে। এই দিব্য মাল্য আমাকে পরিয়ে দিন। আপনার এত দ্বিধা কেন আমি বুঝতে পারি না। কবিতা ও বনিতা স্বয়মাগতা হলেই সুখদা হয়, এ কি আপনি জানেন না? এই বলে সোনার নূপুর রুমঝুমিয়ে দিব্যমালা হাতে কাম পীড়িতা কামবল্লীর নয়নের ধনুকে জ্যা রোপণ করে মদনবান ছুড়লেন ও রামের দিকে ধেয়ে গেলেন। এসো প্রভু, এসো, আমার আর বিলম্ব সইছে না। রামচন্দ্র মদনবানে আহত হয়েও আত্মরক্ষার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। হায়, শ্রীরামচন্দ্র যদি অর্জুন হতেন তাহলে তাকে এই সমস্যায় জর্জরিত হতে হতো না, কিন্তু তিনি রাম অবতার, সীতা ভিন্ন আর দ্বিতীয় নারীকে তার জীবনে ঠাঁই দেবার উপায় নেই। অথচ কাম স্বরে তিনিও কি কিঞ্চিত উৎপীড়িত নন? শ্বেতবিন্দু কি তার শ্যামল শরীরেও কণ্টকের মতো ফুটছে না? শরীরের সব লোম কি খাড়া হয়ে ওঠেনি? রুমহর্ষণ কি একেই বলে না? এই ঘোর অরণ্যে সময় যেন কাটতে চায় না। এই অতি রূপসী কন্যাটির সহজ সপ্রতিভতায়, সারল্যে এবং মানুষীদের মধ্যে অদৃষ্টপূর্ব দুঃসাহসে রাম বিমোহিত হয়ে পড়েছেন। কামবল্লীর সঙ্গে কথা বলতে তার খুব ভালো লাগছে। ঠাট্টা ইয়ার্কি করে সময়টা দিব্যি কাটছে। সীতা স্নান থেকে ফেরেননি, লক্ষণের ফল কাটা শেষ হয়নি। লক্ষণ তার নিজের কুটিরের দাওয়ায় বসে পেছন ফিরে নিজের মনে ফলমূল ছাড়াচ্ছেন, পদ্মপাতায় সাজাচ্ছেন। তিনি কামবল্লীকে দেখতেও পাননি, রামচন্দ্রের সঙ্গে কথাবার্তাও শুনতে পাননি। এসব কাণ্ড কারখানার কিছুই তিনি জানেন না। তাঁর গৌরবর্ণ পেশিবহুল পিঠ, সিংহের মতো সরু কোমর আর কোকড়া চুলে ভরা বলিষ্ঠ ঘাড় দেখা যাচ্ছে। এমন সময় সীতা স্নান সেরে ফিরলেন কলসিতে জল নিয়ে। এটাও লক্ষণই আনেন সাধারণত। সীতার পেছু পেছু হেলতে দুলতে এলো ময়ূরকণ্ঠী এক ঝাঁক হাঁস, তাদের ন্যাড়াছানাদের শাড়ি সঙ্গে নিয়ে। সীতাও হংসগামিনী, হাঁসেরাও তাই। সীতা খেয়ে উঠে তাদের ফলমূলের কুচি দেবেন, তাই তারা এসেছে। কামবল্লী শূর্পণখা সীতার কথা জানতেন না। তাকে দেখেই বুঝলেন ইনি রামের স্ত্রী এবং রামের সকল দ্বিধার কারণ। অনেক তপস্যা করে শূর্পণখা যে দিব্য রূপ লাবণ্য অর্জন করেছেন, সীতা জন্মসূত্রেই সেই সৌন্দর্যের অধিকারিণী। শূর্পণখা বুদ্ধিমতী। তিনি বুঝতে পারলেন সীতা স্বাভাবিক নিয়মেই সেই সব গুণেও মণ্ডিতা যা শূর্পণখাকে তপস্যা করে পেতে হয়েছে। শূর্পণখার প্রচণ্ড ঈর্ষা হয়ে গেল। সিক্ত বলকলে সদ্যস্নাতা সীতার পূর্ণ যৌবন 16 কলায় প্রস্ফুটিত। রাম যে এতক্ষণ তাঁর সঙ্গে রঙ্গরসিকতা করছিলেন মাত্র,
শূর্পণখাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার কোনো ইচ্ছাই যে তার ছিল না, সে কথা বুঝতে আর দেরি হলো না রাজকুমারী কাম্যবলীর। তিনি তখন কাম পীড়িতা এবং প্রণয়ে কাতর। রামের এহেন প্রবঞ্চনায় তার যন্ত্রণা দ্বিগুণ বর্ধিত হল। অরণ্য মধ্যেও এত সুন্দরী সঙ্গিনী যার, তিনি শূর্পণখাকে নিয়ে তাহলে এতক্ষণ তামাশা করছিলেন। শূর্পণখার হৃদয় কেঁপে উঠল। প্রথমে তার ইচ্ছে করল এক ঢোকে সীতাকে গিলে ফেলতে, কিন্তু সীতার চোখে যে সারল্য এবং বিস্ময় বিস্ফারিত, শূর্পণখা তার স্বরূপ চিনতে পারলেন। তিনি বুঝলেন শুধু শূর্পণখাকেই নয়, সীতাকেও প্রতারিত করেছেন শ্রীরামচন্দ্র। এতক্ষণে রহস্যালাপে কালযাপনের সঙ্গিনী হিসেবে শূর্পণখাকে ব্যবহার করে। সীতাও শূর্পণখাকে দেখে খুবই অবাক, এবং রামের চোখ মুখের ভাব দেখে তার বুঝতে বাকি রইল না যে রাম রীতিমতো বিমুগ্ধ হয়েছেন। সীতা যদিও শূর্পণখাকে রাক্ষসী বলে চিনতে পারেননি, তার সঙ্গী হাঁসেদের ঝাঁক কিন্তু ঠিকই চিনেছে। তারা রাক্ষসী দেখে ভয় কেঁপে প্যাঁক প্যাঁক করে চেঁচিয়ে ঠেলাঠেলি করে হুস হুস করে উড়ে পালিয়ে গেল। কিন্তু বাচ্চাগুলো উঠতে শেখেনি। তারা প্রাণ ভয় সীতার কাছে আশ্রয় চাইল। তারা সীতাকে বললে, ওই রাক্ষসীর কাছ থেকে তুমি মায়ের মতো আমাদের রক্ষা করো। সীতা তখন বুঝতে পারলেন এই রূপসীটি আসলে রাক্ষসী। তিনি হাঁসের ছানাদের বুকে তুলে নিলেন বটে, কিন্তু নিজেই ভয় অজ্ঞান হবার জোগাড়। সীতার ভয় দেখে রাম শূর্পণখার সঙ্গে ফষ্টি নষ্টি করা ছেড়ে সীতাকে জড়িয়ে ধরে কুটিরে নিয়ে গেলেন। আর রামচন্দ্র সীতাকে জড়িয়ে ধরেছেন দেখে শূর্পণখার মনে তীব্র মাৎসর্য যন্ত্রণা হলো। তিনি দৃশ্যটা সইতে পারলেন না। দৌড়ে পাশের কুটিরে লক্ষণের কাছে ধেয়ে গেলেন। তক্ষুনি এমনি একটি কঠিন বাহুর কোমল আলিঙ্গনের জন্য শূর্পণখার দেহ মন দুই তৃষিত হয়ে উঠল। তিনি করজোরে লক্ষণকে অনুনয় করলেন, হে রূপবান রাজপুত্র, আমার দিকে একবার চেয়ে দেখো। দেখো, আমি সুন্দরী, সুলক্ষণা ও তরুণী। রাজকুল নারী কামবল্লী আমার নাম। আমি তোমার প্রেম প্রার্থনা করি। ততক্ষণে লক্ষণের ফল খোটা হয়ে গিয়েছিল। তিনি পেছন ফিরে শূর্পণখার চোখ ঝলসানো রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। শূর্পণখাও তা টের পেলেন, কিন্তু লক্ষণ ও রাজসভার মানুষ রামেরই মতো। তারা অনেক সাজানো গোছানো সভ্য সুন্দর আলাপ শুনতে অভ্যস্ত। এমন সোজাসুজি আসল কথায় চলে আসতে কাউকেই দেখেননি। শূর্পণখা আবার বললেন, তোমার দাদার না হয় বউ রয়েছে, তুমি তো একা, সঙ্গিনী রহিত। আমি অভিজাত বংশীয়া, কুমারী কামবল্লী আমার নাম। ব্রহ্মার নাতনি, বিশ্রবার কন্যা, লঙ্কাধিপতি রাবণ, ধনপতি কুবের, নিদ্রাবীর কুম্ভকর্ণ, ধর্মবীর বিভীষণ, এরা সকলেই আমার দাদা। আমিও তাদের মতোই মহাবলী। আমার এই যে রূপ যৌবন চিরন্তন অনশ্বর, কেননা আমি কঠিন তপস্যা বলে এই বর অর্জন করেছি। আমি কোনো দিন জড়তি হব না। হে পরম রূপবান রাজপুত্র, তুমি দয়া করে আমাকে গ্রহণ করো। কিন্তু লক্ষণ তখনও হাতে ছুরি নিয়ে কাটা ফলের পাতার সামনে প্রস্তর মূর্তির মতো থ হয়ে রইলেন। এই মহিলা অপ্সরী না দেবী, না রক্ষিণী, যক্ষিণী, ভূতিনী, প্রেতিনী টের না পাওয়া পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারছিলেন না। এবার বুঝলেন রাক্ষসদের বোন যখন তখন রাক্ষসী। কিন্তু তিনি কিছু বলার আগেই শূর্পণখা অধীর হয়ে আবার বললেন, আমি একাই এক অক্ষহীনী সৈন্যের সঙ্গে যুঝতে পারি। তোমাদের সকল যুদ্ধ বিগ্রহে আমি সহায় করতে পারবো, কেননা আমি অস্ত্রবিদ্যাতে পারদর্শিনী। আমি সুযোগ্যা সহধর্মিণী হব। তোমার দাদার ললিত লবঙ্গলতা বউটির মতো আমি ভয় অচেতন হয়ে পড়ব না কখনো। আমি অমিত বিক্রমা এবং নির্ভীক, কিন্তু স্বভাব গুণে আমি প্রণয় কুশলীও বটে, যদিও আমি এখনো অনন্যপূর্বা কুমারী। হে রাজপুত্র, তুমি শুধু চোখ তুলে একবার চেয়ে দেখো। আমার এই হরিণের মতো দুটি চোখ,
আমার এই পূর্ণ কলস স্তনযুগল, আমার গভীর রহস্যময় নাভিকুণ্ড, আমার এই মসৃণ উরুর ভাঁজ। লক্ষণের অনেকক্ষণ খুব খিদে পেয়ে গেছে। আর বেশিরভাগ পুরুষ মানুষের মতো লক্ষণেরও খিদে পেলে আর মাথা ঠিক থাকে না, কিঞ্চিৎ কাণ্ডজ্ঞানের অভাব ঘটে। তাই আজ দুপুরে ফলাহার, মাছ মাংস নেই, ফলমূল শাকসবজি। রাম সীতার অত পছন্দ হলে কি হবে, লক্ষণের পছন্দ অন্যরকম। তিনি ভালোবাসেন ভাত পাতে একটু হরিণের মাংসের ঝোল, একটু পাখির মাংসের পাতুরি, কি দুটো টাটকা মাছ ভাজা। লক্ষণের স্বভাবটাও যেমন ক্ষত্রিয়োচিত রাগী রাগী, খেতেও ভালোবাসেন তেমনি রাজসিক আহার। শূর্পণখা যদি খাওয়া দাওয়া মিটে যাবার পর এসে লক্ষণের কাছে তার আবেদন পেশ করতেন, তাহলে কি হতো কে জানে। কিন্তু আপাতত এর যে মন্দ সময় আর তিনি বাঁচতে পারতেন না। লক্ষণ এবার ফেটে পড়লেন। একে তো সীতা আজ স্নানে খুবই দেরি করেছেন, তাই রাম আজ নিজেও শিকারে যাননি, লক্ষণকেও যেতে দেননি। তাঁর আলস্যবোধ হচ্ছিল দুই ভাই বসে পাশা খেলেছেন এবং লক্ষণ হেরেছেন। একই সেজন্য মেজাজ খারাপ, তাই পেটে খিদে এবং দুপুরের খাওয়াটাও মনের মতন নয়। তার মধ্যে এ আবার কি উটকো বিপদ, এক বেহায়া রাক্ষসী রাজকন্যা এসে জ্বালাতন শুরু করেছে। লক্ষণের মাথা চড়াত করে গরম হয়ে গেল এবং তার মুখে মধুর ভাষণ এলো না। আবাল্য লক্ষণ তার কটুবাক্যের জন্য সুপরিচিত। তিনি বললেন, হে অজ্ঞতা কুলশীলা রমণী, আপনি যা বললেন আমি শুনলাম। আপনি খুবই সুন্দর ও বাক্পটীয়সী। এই দণ্ডকারণ্যে প্রায় 13 বছর আছি আমি, কিন্তু আপনার মতো কোনো রূপসী যুবতীকে আমি এখানে একাকিনী বিচরণ করতে দেখিনি। বিশ্রবাটি কে আমি জানি না, কিন্তু আপনি নিশ্চয়ই মানবী নন। এতই যখন যুদ্ধপটীয়সী, তখন ভূত প্রেত রক্ষযক্ষ কিছু একটা হবেন। সে আপনি যেই হন, রামচন্দ্রের, সীতাদেবীর এবং আমার কারোরই আপনাকে নিয়ে কোনো দরকার নেই। এখনই আমরা মধ্যাহ্ন ভোজনে বসবো, আপনি বরং ভালোয় ভালোয় চলে যান, বেশি ঝামেলি করবেন না, ভাল লাগছে না। কাম পীড়িতা তরুণী রাক্ষসীর রাম লক্ষণের রূপদর্শনে তখন করুণ অবস্থা। তিনি বললেন, হে লক্ষণ, আপনি সক্ষম সমর্থ যুবক, আপনি পুরুষ, আপনি আমার অভিলাষ চরিতার্থ করুন। আমি কাম পীড়িতা রতি চঞ্চলা হয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে প্রত্যাখ্যান করবেন না। রতি প্রার্থিনীকে প্রত্যাখ্যান করা পাপ, জানেন না? ক্ষুধার্ত লক্ষণ এ কথায় হঠাৎ তেলে বেগুনে জ্বলে উঠলেন। তবে রে টেটিয়া স্ত্রীলোক, এই খিদের মুখে রতি প্রার্থনা! আপনার স্বভাবটা তো বড্ডই খারাপ দেখছি। এসব অসভ্য কথা আমাকে বলতে আপনার লজ্জাও করছে না? ছি ছি ছি, এসব কথা কদাচ কোনো রমণী কি কোনো পুরুষকে সেদে সেদে বলে? ও, আপনি নিশ্চয়ই রাক্ষসকুলের বারাঙ্গনা হবেন। না না, আমাদের কাছে কোনো অর্থ নেই, আপনি ভাগুন, কেটে পড়ুন, চলে যান। শূর্পণখা কানে আঙুল দিয়ে বললেন, ছি ছি লক্ষণ, আমি ধনলিপ্সু কাম ব্যবসায়ী নই, আমি রাজ ঐশ্বর্যবতী সাধিনা, যদিও মুনিকন্যা, কিন্তু আমি যে রাজকুমারীও বটে। বৃথা আমাকে এভাবে অপমান করবেন না। শুনে লক্ষণ মুখ ভেঙচে বললেন, মুনিকন্যা? হ্যাঁ, রাজকুমারী বললেই হলো। তবে আপনার আচার ব্যবহার এত নিকৃষ্ট কেন? সাধারণই সামান্য নারীর সহজাত আত্মসম্ভ্রম, লজ্জাসরম, আত্মসংযম থাকে, এসব কিছুই তো আপনার নেই। অভিজাত কন্যার যোগ্য আচরণ দূরে থাক, সেধে সেধে অপরিচিত পুরুষকে প্রণয় নিবেদন করতে সংকোচ হলো না? অযোধ্যায় আছেন আমার ধর্মপত্নী উর্মিলা, আপনার চেয়ে তিনি সহস্র গুণ রূপসী ও সুশীলা, আপনার চক্ষু লজ্জাও নেই। মরিয়া শূর্পণখা বললেন, প্রণয় যখন ধমনীর রক্ত গরম কটাহে তেলের মতো টকটক করে ফুটছে, তখন লোক লজ্জার প্রশ্নই ওঠে না রাজপুত্র। আর প্রণয় নিবেদনের মধ্যে আত্মসম্ভ্রম বিসর্জন দেবার কথা আসে কেন? রাজপুত্রেরা তো রাজকন্যাদের হামেশাই প্রণয় নিবেদন করেছেন, তারা তাতে লজ্জা পান না, অসম্মানিতও হন না, লোকচক্ষুর ভয়ও করেন না। আমিও তো রাজকন্যা। অবাক হয়ে লক্ষণ বললেন, আরে রে, এর যে দেখি গোড়ায় গলদ, রাজপুত্রে আর রাজকন্যায় গুলিয়ে ফেলছে। রাজপুত্র তো আরো অনেক কিছুই করতে পারে, আপনি তো নারী। আপনি...
নারী তো কি হয়েছে, আমি একাই এক অক্ষয়হীনী সেনার সঙ্গে যুদ্ধ করে জিততে পারি। আমি কি আপনাদের ওই মিনমিনে মানুষই? পৃথিবীর উচ্চতম রাক্ষস বংশে আমার জন্ম। আমি সবলে স্বাধীনা, স্বচ্ছন্দগামিনী, প্রবল প্রতিপত্তিশালিনী, যথেচ্ছরূপিণী। ইচ্ছে করলেই এক্ষুনি সিংহী হয়ে আপনাকে খেয়ে ফেলতে পারি, কাল সর্প হয়ে দংশন করতে পারি। কিন্তু এইসব কিছুই না করে পদ্মগন্ধ দেব দুর্লভা জ্যোতির্ময়ী নারী হয়ে আপনার প্রেম প্রার্থনা করেছি। আপনি রাজি হচ্ছেন না কেন? আপনার সেই সুশীলা স্ত্রীটি তো এখানে নেই, তিনি সেই অযোধ্যায়। তিনিও জানতে পারবেন না। আসুন আসুন, আমরা গান্ধর্ব মতে বিয়ে করি। আমি আর অপেক্ষা করতে পারছি না। প্রচণ্ড কাম জ্বরের তাড়নায় আমার সর্বদেহ সেদ সিক্ত ও কম্পিত হচ্ছে। জ্বলে যাচ্ছি। আপনার সুশীতল আলিঙ্গনে আমাকে অবিলম্বে শান্ত করুন। কি বলিষ্ঠ আপনার বাহুদ্বয়, কি উদার আপনার কপাট বক্ষ, সিংহের মতো সরু আপনার কোমর, কি সুন্দর ঘন কালো আপনার কোকড়া চুলের ঝুঁটি, আর আপনার শঙ্খের মতো কণ্ঠ। থাম থাম রাক্ষসী, ঢের হয়েছে বেহায়াপানা। যা যা, ভাগ। যদি সত্যি কুমারী হোস, তবে বাপ ঠাকুরদার যথেষ্ট লজ্জার কারণ হয়েছিস। এবার ঘরে ফিরে যা, বাপ দাদাদের গিয়ে তোর কামজ্বরের কথা শোনা, তারা হাকিম ডাকবে। আর যদি বিবাহিতা হোস, তাহলে এক্ষুনি স্বামীর কাছে গিয়ে তোর প্রণয় পীড়ার খবর বলকে যা। কামজ্বর, স্ত্রীলোকের আবার কামজ্বর। ওটা কেবল পুরুষের অস্বাচ্ছন্দ্য, বুঝলি? পৌরুষজনিত ব্যাধি। ঠিক ব্যাধিও বলবো না, বংশবৃদ্ধির জন্য অবশ্য প্রয়োজনীয় স্নায়বিক প্রতিক্রিয়া। নারীর আবার ওসব কি? তোর দিব্যি গতর আছে, যা গিয়ে আমসত্ত্ব দে, বড়ি দে, আচার পাঁপড় তৈরি কর, কামজ্বর সেরে যাবে। আর যুদ্ধ কৌশল জানিস, তবে যা না, বালিকা বিদ্যালয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা দে, যোগ ব্যায়াম শিক্ষা দে, আত্মরক্ষার কৌশল বলি শিক্ষা দে, জীবনটাকে কাজে লাগা। তা নয় এসেছিস খিদের সময় বাগড়া দিতে, প্রণয় করতে এসেছেন। ইস, আহ্লাদ কত! দূর হ বেটি রাক্ষসী কোথাকার। শূর্পণখা অপমানে চোখে অন্ধকার দেখলেন। রাক্ষস বংশীয়া হলেও তিনি প্রকৃতই সুন্দরী এবং অমিত তেজস্বিনী, তাই রাজকুমারী। একে তো প্রেমে প্রত্যাখ্যাতা হয়েছেনই, তা এত অপ্রার্থিত জ্ঞানের কথা। শূর্পণখা ক্ষেপে গেলেন। ক্ষিপ্ত হয়ে তিনি আকাশ পাতাল প্রমাণ হাঁ করে লক্ষণকে নয়, রাম সীতাকে কপাত করে গিলে ফেললেন, তাদের কুটি টুটি শুদ্ধ গিলে ফেলে বললেন, দেখলি তো আমার ক্ষমতা? আয়, এবার তোকে কুচি কুচি করে কেটে নুন দিয়ে চেখে চেখে খাই। তার সেই হিমালয় প্রমাণ রাক্ষসী শরীর দর্শন করে লক্ষণ সত্যি সত্যি ঘাবড়ে গেলেন। এ কি রে বাবা, রাম সীতা সত্যি সত্যি রাক্ষসীর পেটে চলে গেলেন রে। এখন তো একে হত্যা করাও সমস্যা। এর যে পেটের মধ্যে রাম সীতা, মারতে গেলে তাদেরও যদি ক্ষতি হয়। তখন মাথা ঠান্ডা করে রাক্ষসীর হাঁটুতে হাত বুলিয়ে অতি মিষ্ট স্বরে তাকে তুষ্ট করে বললেন, হে প্রিয়তমা, সুন্দরীতমা, তুমি আমার উজ্জ্বল উদ্ধার। তুমি যা চাও তাই হবে। শুধু তোমার এই ভয়াল করাল রূপ আমি সহ্য করতে পারছি না। প্রেয়সী, এই ক্রোধ সংবরণ করো, দয়া করে ফিরিয়ে আনো তোমার সেই দিব্যকান্তি, সেই দেবী দুর্লভ রূপ। একটু আগে আমি যা কিছু তোমাকে বলেছিলাম সবই খিদের মুখে প্রলাপ বাক্য, সবই ভুল। হে কন্যা, তুমি সত্যিই অলোক সমান না, কিন্তু আমার দাদা বৌদিদের তোমার পেট থেকে আগে উগরে না দিলে আমি কি করে এখন তোমার সঙ্গে প্রেম করব? ওরা দুজনে তোমার পেটে বসে থাকলে তো আমার ওদের সঙ্গে অতি গর্হিত সম্পর্ক স্থাপিত হবে। ওদের বরং তুমি আগে বার করে ফেলো, তারপর তোমার পূর্ব রূপ ধারণ করে আমার কুটিরে পায়ের ধুলো দাও। বলেই লক্ষণ এক দৌড়ে নিজের কুটিরে পালিয়ে গেলেন। শূর্পণখার কুলোর মতো নখে তখন ছুরির মতো শান ঝলসাচ্ছে, যেন এক একটা বিশাল ইস্পাতের কোদাল। ঘূর্ণমান অগ্নিগোলকের মতো চোখ থেকে অগ্নিবাণ বিচ্ছুরিত হচ্ছে, আর নিঃশ্বাস থেকে আসছে একরকম মারণ গ্যাসের সঙ্গে প্রেতপুরীর পচা দুর্গন্ধ। সেখানে এক মুহূর্ত টেকা মারাত্মক।
পালিয়ে গিয়ে তার পর্ণকুটিরের ঘাসের দেওয়ালের ফাঁক দিয়ে লক্ষণ দেখলেন শূর্পণখা যেমন কপাত করে রামসীতাকে গিলে ফেলেছিলেন, ঠিক তেমনি কপাত করে তাদের অনায়াসেই উগড়ে দিলেন। রামসীতা মাদুরে বসে হেসে হেসে কাটাকুটি খেলছেন, যেন কিছুই টের পাননি। পারেনও বাবা দাদা বৌদি, লক্ষণ ঠোঁট উল্টে বলে ফেললেন। তারপর কুটির থেকে নির্গত হলেন। কামবল্লীর অঙ্গ থেকে তখন আবার পদ্মের সৌরভ ছড়িয়ে পড়ছে। দুই চোখ মদিরার স্বাদ। চন্দ্রানন থেকে শুক্লা চতুর্দশীর জ্যোৎস্না উৎসরিত হয়ে দ্বিপ্রহরের বনভূমিকে সন্ধ্যার মতো মাদকতাময় করে তুলেছে। প্রেমের তীব্র উন্মাদনায় এবং আশাপূরণের আশ্বাসে তাকে আগের চেয়ে ঢের সুন্দরী দেখাচ্ছে। লক্ষণ এই দুর্দান্ত রূপের দিকে যেন চেয়ে থাকতে পারছিলেন না। তবু কোনো প্রকারে কম্পিত হাতে তিনি কামবল্লীকে কোলে তুলে নিলেন। কিন্তু কোলে ওঠার পূর্বে মোহিনী কামবল্লী লক্ষণের কাঁচা কোচা ঝেড়ে ঝুড়ে সুরক্ষা যাচাই করে নিলেন, কোথাও কোনো অস্ত্র গোপন করা আছে কিনা। লক্ষণের কোমরে তরবারি ছিল। প্রণয়ে তো এই অস্ত্রের প্রয়োজন নেই রাজকুমার, প্রণয়ে তো এই অস্ত্রের প্রয়োজন নেই রাজকুমার, সে যুদ্ধের অস্ত্র অন্য জাতের বলে এক মাদকতাময় হাসিতে কামবল্লী মাত্র দুটি আঙুলে লক্ষণের তরবারিটি শতটুকরো করে ফেললেন এবং হাতের পারিজাত পুষ্পের মালার একটি লক্ষণের গলায় পরিয়ে দিলেন, অন্যটি তুলে দিলেন তার হাতে। তারপর লক্ষণের অঙ্ক শাইনি হয়ে তার ঠোঁটের দিকে নিজের তৃষিত ওষ্ঠাধর তুলে দিলেন। তার হরিণ নয়ন দুটি পরম বিশ্বাসে বুঝে এলো। বিমোহিত লক্ষণ শূর্পণখাকে চুম্বন না করে পারলেন না, কিন্তু চুম্বনরত অবস্থায় তার মাথা হঠাৎ পরিষ্কার হয়ে গেল। লক্ষণ স্পষ্ট বুঝলেন প্রাণ যায় যাবে, মুক্তির এই শেষ সুযোগ। দাদা গো বলে চেঁচিয়ে উঠেই মরিয়া লক্ষণ হঠাৎ কেঁচাত করে শূর্পণখার তিল ফুলের মতো নাকটি দাঁতে করে কামড়ে ছিঁড়ে নিলেন। হায় রে, কে যে রাক্ষস আর কে যে মানুষ! কিন্তু দাদাকে ডাকার দরকার ছিল না। শূর্পণখা তার তপস্যালব্ধ দৈববলের ফলেই অজেয়া ছিলেন। দৈববলের নিয়ম স্বেচ্ছায় দুর্বল না হলে তার বল কেউই হরণ করতে পারে না। কিন্তু তিনি লক্ষণের প্রেমে দুর্বল হয়ে স্বেচ্ছায় রাক্ষসীর শরীর ত্যাগ করে সামান্য নারী দেহ ধারণ করেছিলেন। ওই মাল্যদানের মুহূর্তে, ওই চুম্বন ভিক্ষার লগ্নে তার দেহে রাক্ষসীর দুর্মদ শক্তি ছিল না। সেই দুর্লভ সুযোগেই লক্ষণ তার তিল ফুলের মতো নাকটি এক কামড়ে কেটে নিয়ে থুথু করে ফেলে দিলেন। শূর্পণখার যন্ত্রণায় রক্তাক্ত হয়ে কেঁদে উঠলেন। হায় লক্ষণ, প্রেমিক হয়ে আজ তুমি আমার একই সর্বনাশ করলে। আমি যে এই জন্মের মতো প্রেম বঞ্চিতা হয়ে গেলাম। হায় বোধহীন যুবক, আমি এই জীবনে আর কখনো প্রেম করতে সাহস পাব না। কোনো পুরুষকে কি বিশ্বাস করা যাবে না? এমনকি যখন তুমি তার অঙ্ক শাইনি তখনও নয়। আমি তোমার কি ক্ষতি করেছিলাম লক্ষণ, যে তুমি আমাকে চিরদিনের মতো প্রেমহীনা বলহীনা দীনপ্রাণা করে দিলে? শূর্পণখার আকুল কান্নায় অস্থির হয়ে সীতা দৌড়ে এলেন। বলকলের আঁচল ছিঁড়ে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধার চেষ্টা করলেন এবং দেবর লক্ষণকে যার পর্নায় কঠোর ভাষায় ভর্ৎসনা করতে লাগলেন। প্রতারণা, প্রবঞ্চনা, এ তো এই নারী জীবনের অঙ্গ। ভগ্নী কামবল্লী এতে ভেঙে পড়তে নেই বলে তাকেও সান্ত্বনা দেবার চেষ্টা করলেন। সীতা ধরিত্রী কন্যা, বনের ওষুধি চিনতেন। ছুটে গিয়ে কি এক উদ্ভিদ তুলে এনে শূর্পণখার ক্ষতে লাগালেন। যন্ত্রণা কমল এবং রক্ত বন্ধ হল। শূর্পণখা তখন সীতাকে বললেন, এই স্বামী, এই দেবরটি, এরা কিন্তু তোমার লোক মোটেই ভালো নয় সীতা। এরা কেউ তোমার উপযুক্ত নয়। তোমার স্বামী আমার রূপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, আমার সঙ্গে ফষ্টি নষ্টি করেছিলেন যখন তুমি স্নানে গিয়েছিলে। একবারও তোমার কথা আমাকে জানাননি তিনি। আমাকেও যেমন প্রতারণা করেছিলেন,
তোমাকেও তো তেমনি প্রবঞ্চনা করেছিলেন। আর লক্ষণ কিরকম নীচতা করতে পারেন তুমি স্বচক্ষেই দেখলে। ভগ্নী, চলো তোমাকে লঙ্কায় নিয়ে যাই। স্বর্ণলঙ্কায় মেয়েরা অনেক বেশি স্বস্তিতে আছে। আমাকে দেখেই বুঝতে পারছো আমরা কত স্বাধীনা, প্রকৃতির কত কাছাকাছি। তুমিও প্রকৃতির কন্যা, অযোধ্যা নগরী তোমার জায়গা নয়, অরণ্য বনানীই তোমার ভালো। চলো তুমি আমার সঙ্গে। যে কোনো রাক্ষস ভাইকে বিয়ে করে অনেক সুখী হবে। সীতা দুই কানে হাত চাপা দিয়ে শিউরে উঠে বললেন, পাগলি, তোমার ক্ষতস্থানে তীব্র যন্ত্রণায় মাথা খারাপ হয়ে গেছে। আমি তো রাক্ষসী নই, আমার এই জীবনে আর দ্বিতীয় স্বামী সম্ভব নয়। তুমি যাও, তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। এরা তোমার আরও কিছু ক্ষতি করে দেবার আগে পালিয়ে যাও কামবল্লী। কিন্তু সীতার হাতটি নিজের হাতে ধরে কামবল্লী চুপ করে তার মুখপানে চেয়ে রইলেন। তাঁর চোখে কি জল! সীতা অপ্রস্তুত স্বরে তাড়াতাড়ি বললেন, আবার যেন রাগ করে বিপুল মূর্তি ধরে আমার দেওরকে খেয়ে ফেলো না ভাই। দেবর লক্ষণ তোমার অশেষ ক্ষতি করেছেন ঠিকই, কিন্তু আমি তার হয়ে তোমার চরণ স্পর্শ করে মার্জনা ভিক্ষা করছি। মানুষের সবচেয়ে বড় গুণ ক্ষমা, তুমি ওকে ক্ষমা করে দাও। অশ্রুপূর্ণ চোখে অদ্ভুত এক হাসি ফুটিয়ে তার রক্তাক্ত বিক্ষত মুখ বিকৃত করে শূর্পণখা বললেন, ক্ষমা? আমি তো মানুষই নই, ক্ষমা আমার দ্বারা হবে না। ভয় নেই সীতা, নিজের দোষেই আমি দৈব শক্তি হারিয়ে ফেলেছি। তপস্যালব্ধ অমিত বিক্রম থেকে প্রেমের দুর্বল মুহূর্তে আমি বিচ্যুত হয়েছিলাম স্বইচ্ছায়। এখন আমি সামান্য রাক্ষসী রাজকন্যা, স্বাধীন ইচ্ছারূপিণী, স্বছন্দগামিনী, কিন্তু দৈব বলে বলবতী নই। তুমি আমার মতো ভুল করো না, মুগ্ধ হইও না ভগ্নী সীতা। এই স্বামী, এই দেবর, এরা কেউই নির্ভরযোগ্য নয়। এরা তোমাকে তোমার দুঃসময় পরিত্যাগ করবে। মহাবীর লক্ষণ তার অঙ্কশায়িতা আত্মসমর্পিতা কামমুগ্ধা এক নারীর অঙ্গহানি করলেন বিনা দোষে, কিন্তু রামচন্দ্র তো ভাইকে ভর্ৎসনা করলেন না। অর্থাৎ তিনিও এইরকমই তঞ্চকতা করার স্বাভাবিক ক্ষমতা রাখেন। তোমার সঙ্গেও তিনি একদিন এমনই কিছু আচরণ করলে অবাক হইও না। রাম মুগ্ধা সীতা, বেচারি মানুষী সীতা, দূরদর্শিনী রাক্ষসীর কথা হেসেই উড়িয়ে দিলেন। বললেন, ভগ্নী, তুমি অসুস্থ, তাই প্রলাপ বকছ। তোমার এখন বাড়ি গিয়ে অবিলম্বে নাকের ক্ষতের কবিরাজি চিকিৎসার প্রয়োজন। শল্য চিকিৎসায় এক্ষুনি নতুন নাক লাগিয়ে দিতে পারবেন লঙ্কার নিপুণ চিকিৎসকেরা। তুচ্ছ নাকটার থাকা না থাকা কোনো কথাই নয়। শূর্পণখা অবজ্ঞার সঙ্গে সীতাকে বললেন, এতক্ষণ তুমি আমার পরিচর্যা করলে, শুশ্রূষা করলে, আমিও তাই তোমাকে যথার্থ শুভবুদ্ধি দিয়ে যাচ্ছি। ভগ্নীর প্রতি ভগ্নীর যা কর্তব্য। জীবনে যদি সুযোগ আসে, এই প্রতারক রামচন্দ্রকে পরিত্যাগ করতে দ্বিধা করো না, নতুবা নিজেই ঠকবে। বলতে বলতে শূর্পণখার রূপ বদল করে একটি ঝলমলে কিন্তু নাক ভাঙা মাছরাঙা পাখি হয়ে রঙিন ডাঙা মেলে উড়ে গেলেন লঙ্কাদ্বীপের অভিমুখে। সীতা মৃদু হেসে একটুক্ষণ তার যাত্রাপথের দিকে চেয়ে থেকে কুটিরে ফিরলেন। সেখানে তখন লক্ষণ কলাপাতায় ফলার বেড়ে দিচ্ছেন, আর বৌদি শ্রবণের অন্তরালে দাদার সঙ্গে যুবকোচিত হাস্য পরিহাস করছেন সদ্য অঙ্গহীনা রাক্ষসীর যৌবন যন্ত্রণা এবং তার চিকিৎসা বিষয়ে। বাইরে থেকে এই দুই রাজপুত্রের রঙ্গরসিকতায় প্রাকৃত রুচির পরিচয় পেয়ে সীতার কর্ণমূল লাল হয়ে উঠল। মর্মাহত সীতা কুটিরের তারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। তার ওষ্ঠাধর ঈষৎ ফাঁক হলো এবং কম্পিত হতে লাগলো, ভ্রু কুঞ্চিত হতে লাগলো। সহসা অসহায় বোধ করে সীতা কামবল্লীর শেষ কথাগুলি স্মরণ করতে চেষ্টা করলেন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org GOLPOKOTHARASOR.org